রাজনৈতিক সংকট নিয়ে বলছি, আপনারা জানেন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা একটা বড় ধরনের রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়ে গিয়েছিলাম। শেখ হাসিনা সরকারের পতনের পর স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে সরকারি দপ্তর ও নানান সংস্থায়, আবার অনেককে বাধ্যতামূলক অবসরেও পাঠায় অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখলেও পদত্যাগের জন্য উপর মহলের সিগন্যালের অপেক্ষায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, অর্থনীতি, গণমাধ্যম এবং স্থানীয় সরকার সহ পুরো সিস্টেমকে নতুন করে সাজাতে চায় বাংলাদেশের নতুন সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর চারপাশে যখন পরিবর্তনের হাওয়া একের পর এক পদত্যাগের হিড়িক চলছে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, তখন বড় প্রশ্ন কি হবে বর্তমান নির্বাচন কমিশনের। এ বিষয়ে নির্বাচন কমিশনাররা মুখ না খুললেও বিদায়ের আতঙ্কেও বেশ ভালোভাবেই জেঁকে বসছে আগারগাঁও নির্বাচন ভবনে। দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সিআইসি কিন্তু ক্ষমা চেয়ে পদত্যাগ করেছে। সেই সাথে সাথে কিন্তু পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনাকে তার আগুন ঝরা বক্তব্য দিয়ে অপমান করেছে এবং ফেসিবাদী বলেছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন পিনাকি ভট্টাচার্য কি বলেছে। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ডক্টর ইউনূসকে রাগান্বিত করে কিন্তু কথা বলেছে বিএনপির ইশরাক। হঠাৎ কেন বিএনপির ইশরাক ডক্টর ইউনূসের সাথে এমন আচরণ করেছে, তাতে কিন্তু ডক্টর ইউনূস খুবই রাগ করেছে এবং খুবই রাগান্বিত হয়েছে, এমনটা কিন্তু জানিয়েছে গণমাধ্যমে এবং আপনার বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। সরকারের পতনের পর চারপাশে যখন পরিবর্তনের হাওয়া একের পর এক পদত্যাগের হিড়িক চলছে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, তখন বড় প্রশ্ন কি হবে বর্তমান নির্বাচন কমিশনের। এ বিষয়ে নির্বাচন কমিশনাররা মুখ না খুললেও বিদায়ের আতঙ্কেও বেশ ভালোভাবেই জেঁকে বসছে আগারগাঁও নির্বাচন ভবনে। তবে পদত্যাগ নাকি আইনি প্রক্রিয়ায় অপসারণ, সেটি এখন দেখার বিষয়। ইসমাইল সঞ্জুলের রিপোর্ট। আওয়ামী লীগের টানা শাসনামলে বারবারই প্রশ্ন উঠেছে গণতন্ত্র আর ভোটাধিকার নিয়ে। রাতের ভোট আর ডামি নির্বাচনের মতো বিতর্কিত বিষয়গুলোকে সবসময় পাশ কাটিয়েই গেছে নির্বাচন কমিশন। ব্যতিক্রম ছিল না সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আউয়াল কমিশনের ভূমিকাও। দেশি বিদেশি বিভিন্ন মহলের পর্যবেক্ষণ আর রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবির মুখেও প্রধান নির্বাচন কমিশনার আর অন্য কমিশনাররা শেষ পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের ইচ্ছাতেই নির্বাচন সম্পন্ন করেছে অনেকটা পাতানো ছকেই। তো এই আইনটাও সঠিক নয় এবং এই কমিশন যে ঘটতে হয়েছে সেটাও সঠিকভাবে ঘটতে হয়নি, আইনের ব্যাপ্ত ঘটিয়ে ঘটতে হয়েছে। অতএব আমি মনে করি যে এই কমিশন বৈধ না। নতুন করে অধ্যাদেশের মাধ্যমে একটা আইন করা দরকার এবং আমাদের খসড়া তৈরি আছে, এটা ওনারা করতে পারে এবং এরপরে তার ভিত্তিতে, আইনের ভিত্তিতে একটা কমিশন পুনর্গঠন করা জরুরি বলে আমি মনে করি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একেবারে চুপ নির্বাচন কমিশন। তবে রাষ্ট্র সংস্কারের ঢেউ ইতোমধ্যে লেগেছে সেখানেও। গণমাধ্যমে মুখ না খুললেও পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মধ্যে এক দফা বৈঠকও সেরে নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা। আর বর্তমান কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের বার্তাও স্পষ্ট। এইরকম ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে, এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের, আর্টিকেল 7 অনুযায়ী এই পুরা মালিকানারকে ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মেধা প্রয়োগ করে, আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করার প্রক্রিয়া যা দরকার সেটা করব। তবে শুধু পদত্যাগ বা অপসারণ নয়, নির্বাচন ব্যবস্থা নিয়ে নীতিগত এবং আর্থিক অনিয়মের শাস্তি জরুরি বলে মনে করেন বিশিষ্ট জনেরা। যারা এই আর্থিক দুর্নীতি করেছে, শত কোটি টাকা লুটপাট করেছে, তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা দরকার। এখন দেখার বিষয় নির্বাচন কমিশনে কি পরিবর্তন আসে, কিভাবে আসে, আর কমিশনেও হয়তো সেই ক্ষণ গণনাই চলছে। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। ডক্টর ইউনূস খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে, তবে এই সিদ্ধান্তটা আরেকটু আগে নেওয়া দরকার ছিল। বিশেষ করে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের মূলধারা সমন্বয়ক আছেন বিভিন্ন জেলা, উপজেলা, থানা, গ্রাম পর্যায়ে, আপনাদের এই কাজটা একটু আর্লি করা দরকার ছিল। বিশেষ করে হাসনাত এবং সার্জিস সহ যারা বাহিরে আছে। তো যাই হোক, ফাইনালি হয়েছে। সেটা হচ্ছে কি, এই আন্দোলনকে কেন্দ্র করে গত 2 মাসে জুলাই থেকে আগস্টের মধ্যে এই লম্বা সময়টাতে হাজার হাজার মানুষ আহত হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। কেউ আন্দোলনে অংশ নিয়ে হয়েছে, কেউ আন্দোলনের মধ্যখানে পড়ে গেছে নানানভাবে। তো এই মানুষগুলোর কিন্তু ট্রিটমেন্ট হচ্ছিল না ওইভাবে। আমরা দেখছিলাম পত্রিকাতেও আসছে, কারো চোখের সমস্যা, কারো গুলি লাগছে, কারো শরীরে ছড়া গুলি লাগছে, কেউ টিয়ারশেলের কারণে সমস্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অর্থের অভাবে চিকিৎসাগুলো পরিপূর্ণভাবে হচ্ছিল না। আবার কিছু কিছু হাসপাতাল তারা সেখানে আবার দুর্বৃত্তায়ন করেছিল। তো এগুলো মনিটরিং করতে একটু লেট হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন। সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খুশি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যত মানুষগুলো আছে, এবার আপনি পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন ডাজন্ট ফ্যাক্ট, কারণ পক্ষে বিপক্ষে লোক এখানে আহত হয়েছে। তো যারাই আহত হয়েছে দল মত নির্বিশেষে সকলের চিকিৎসার সকল ব্যয় সরকার গ্রহণ করার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ক্ষেত্রে সরকারি হাসপাতালে বিনামূল্য সব সেবা
ও বেসরকারি হাসপাতালে বিল না গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। যেমন ধরেন আপনি আপনার এলাকায় কোনো একটা প্রাইভেট হসপিটালে চিকিৎসা করেছেন, তো আপনি হয়তো 10,000-15,000 টাকা বিল দিয়েছেন, তো সেই ক্ষেত্রেও আপনি এখন যদি চিকিৎসাধীন অবস্থায় থাকেন তাহলে আপনি নতুন করে বিল দিবেন না। আর যদি বিল দিয়ে থাকেন সেই বিলটাকে যেন আবার আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় সরকারের মাধ্যমে। আমরা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে। অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতেও যারা চিকিৎসা করেছেন তাদের চিকিৎসা বিল না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এসব সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার সকল বিল সরকার ব্যয়ভার গ্রহণ করবে। আর এই ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আগামীকালকে বৈঠক করবেন বলেও বিবৃতি জানানো হয়েছে। খুবই সুন্দর একটা সিদ্ধান্ত। এই প্রথমবারের মতন সারা বাংলাদেশে আমি এমন বিরল ঘটনা দেখতে পেলাম যে বেসরকারি পর্যায়ে কেউ যদি চিকিৎসা করে থাকে তার চিকিৎসা বিলটা সরকার ব্যয়ভার গ্রহণ করবে। এইটাই তো আমরা চাচ্ছিলাম। নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা। আমি বারবার বলি, দেখেন সারা পৃথিবীতেই কোনো সামরিক সরকার ক্ষমতা ধরে রাখার সুযোগ নেই, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, কিন্তু আমাদের দেশে এই যে আমরা যারা বিদেশে আছেন, আমরা বিভিন্ন দেশে আসি, কেউ আছেন শ্রমিক বিষয়ে আসি, মানে আমরা যারা নর্মাল 20-50,000 টাকা বেতনে ইনকাম করে ওইসব দেশ নিয়ে খুব গর্ব করি। তো আমাদের দেশটাকে সাজানোর দরকার নেই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে নেমে গেছেন। আপনি আমি যেমন কামলা দিচ্ছি, আমাদের ছেলে মেয়েও কামলাই দিতে হবে। আপনার নেতা পয়সা কামাচ্ছে, তার ছেলে আমাদের মতো ইউরোপ আমেরিকার ভালো দেশে পড়াশোনা করতেছে, পরিবার নিয়ে থাকতেছে, আপনি কি করতেছেন? তো চামচামি আমরা যারাই করি বিদেশে বৈশা একটা লিমিট থাকা দরকার, কারণ আমরা গান্ডু, এই কারণে আমাদের এই পরিণতি হয়েছে। তো আমাদের সন্তানদেরকে আমরা গান্ডু বানাবো, নেতার ছেলের নেতা বানাবো, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসেন। আমি দেখতেছি বিভিন্ন এলাকায় এখনো নির্বাচন হয় না, বিএনপির অনেক নেতা কর্মীরা যেভাবে মাঠে টাটে নাইমা চোর ডাকাত সহ, আমি আমার এলাকার কথা বলি, চোর ডাকাত সহ কিছু মানুষ ভাইসা উঠছে, নেতাদের আশেপাশে ঘুরঘার করতেছে। তো এই যে 15 বছর আওয়ামী লীগের এই শাসনামলের পরে এই যে গণঅভ্যুত্থান, সেখান থেকে শিক্ষা কি নিছেন? বিদেশে বসে আমি আপনি কামলা দিচ্ছি, কামলা দিয়ে ফেসবুকে দালালি করতেছি, ডক্টর ইউনূসকে গালি দিচ্ছি, ছাত্রদের হাহারিয়ে দিচ্ছি, একটা জোতার সমান যোগ্যতা আমাদের অনেকের নাই। আমার গোসা হয়ে এগুলো দেখলে আপনারা আসলে কোনটা চান ভাই? তাহিদ আফ্রিদি, আপনারা তো অনেকে তাকে মানবতার ফেরিয়ালা নামে চিনেন, কিন্তু আমি কখনো মানবতার ফেরিয়ালা নামে চিনতাম না। আমি বরাবর ওটা চিনতাম একজন সরকারের দালাল হিসাবে। সরকার বললে ভুল হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, বর্তমান সময়ে যেখানে যে লিখবেন কখনো প্রধানমন্ত্রী উচ্চারণ করবেন না, টিভিতে নিউজ প্রচার হলেও যেন এইটার প্রতিবাদ করবেন যে কখনো সরকার না বলে স্বৈরাচার বলতে হবে। তো আগামী জেনারেশনকে বোঝাইতে হবে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, সরকার ছিল না, এইভাবে বলবেন ডিরেক্ট। প্রধানমন্ত্রী না, স্বৈরাচার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নাম নিলেও স্বৈরাচার বলতে হবে। তো তাহিদ আফ্রিদি ছিলেন স্বৈরাচার প্রধানমন্ত্রীর একজন দালাল। শুধু তাহিদ আফ্রিদি না, নামগুলো বলবো। আমি শুধু একটা কথা বলতে চাই, একটা দেশের প্রধানমন্ত্রী কতটা জঘন্য হইলে বাচ্চা কন্টেন্ট ক্রিয়েটারদের ড্রিঙ্ক করায়, কতটা জঘন্য হইলে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার পক্ষে কথা বলার জন্য, চুপ থাকার জন্য। চিন্তা করতে পারছেন? একে নিয়ে আবার আপনার কান্নাকাটি করেন যে এই করছে, সেটা করছে, ওইটা করছে। ভাই, আল্লাহ যে কার হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করছে উপর আল্লাহ ভালো করে জানে যে কতটা জালিম ছিল এই শেখ হাসিনা। পদ্মার আড়ালে যেসব ঘটনা ঘটছে, যদি আরএস ফাহিম চৌধুরী, আমি আপনাদেরকে আবারও বলতেছি, এর পাশে থাকবেন। এখন তো কোটি কোটি টাকার মালিক না, কোটি কোটি টাকার মালিক না, ও তারপর টাকা দিয়ে মানুষের পাশে ছিল। এসব মানুষকে ভুলবেন না কিন্তু প্লিজ। এদেরকে ভুলে গেলে কিন্তু আপনারা সেই দেশের সাথে বেইমানি করা হবে, রক্তের সাথে বেইমানি করা হবে। শ্রম দিয়ে, টাকা দিয়ে এরা পাশে ছিল। প্লিজ, এই আরএস ফাহিম চৌধুরী, ওর কাজ হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েট করা এবং বিভিন্ন শপ, তারপরে বিভিন্ন কোম্পানির রেসপন্সার, এটা ওর মেন সবাই এটাদের পাশে থাকবেন প্লিজ ভাই। ও আমি মনে করি আরেকজন রিয়েল হিরো। ওরে কতভাবে প্রেশার দেওয়া হয়েছে। ছাত্রলীগের সভাপতি আরএস ফাহিমকে ফোন দিছে কি জন্য? যে সরকারের পক্ষে কথা বলার জন্য, তারপরে কথা বলে নাই। এত সংগ্রাম, এত জীবনদান, এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল, তার চেয়ে বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি? অতএব এটাও জনগণ মানে না। আমার বিশ্বাস যে ছাত্র জনতা, বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে। ওনার উচিত হবে দ্রুততম সময় পদত্যাগ করে চলে যাওয়া, কারণ ওনাকে কেউ ভোটে দিনে ক্ষমতায় বসায় নাই। ওনাকে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন সাদেক হোসেন খোকা সাহেব। আমি পছন্দ করতাম ওনাকে। দেখেন ভাই, আমরা দল করতে পারি আলাদা, বাট যারা মেধাবী মানুষ, যারা রাজনীতিতে অবদান রেখেছে, তাদের কৃতিত্বটাকে স্বীকার করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে আমি ইশরাককে নিয়ে সম্ভবত 4-4টা ভিডিও করেছিলাম যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার উপরে টর্চার করা হয়েছিল। যেটা পজিটিভ আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আগামী দিনে বিএনপি নেতৃত্বে এরকম স্মার্ট পোলাপেনগুলো আসা দরকার। কিন্তু আজকে ইশরাকের একটা বক্তব্য শুনে আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম। কারণ কি, অতি তাড়াতাড়ি খাওয়ার চিন্তাটা যেটা, এটা কিন্তু বদলাইতে হবে ইশরাককে। কারণ ইশরাক তরুণ প্রজন্মকে লিড করে। ডক্টর ইউনূসকে নিয়ে দেওয়া তার একটা বক্তব্যে আমি খুবই আশ্চর্য হয়েছি। এটা ওয়ান কাইন্ড অফ বেয়াদবি আমার কাছে মনে হয়েছে, যেভাবেই নেন। কারণ ডক্টর ইউনূসকে একজন মহা স্বৈর শাসক যেই ভাষাটা ব্যবহার করা হয়েছে, এটা আসলে কোনোভাবে ইশরাকের উচিত নেই। তো ইশরাকের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলতে চাই। আমার থেকে ছোটই হবা, তোমরা এই যে এতদিন ক্ষমতায় ছিল না, ধরো এখন যদি এই বৈষম্য বিরোধী আন্দোলনটা না হইতো, তাহলে আগামী 4 বছর নির্বাচনের প্রশ্নই ছিল না। ইভেন 4 বছর পরেও আওয়ামী লীগ তাদের মতন করে একটা নির্বাচন কিন্তু করতো, তখনও তোমরা রাজনীতিতে আসতা কিনা সেটাও কথা। এমনকি আগামী 4 বছর বাংলাদেশে বিএনপির আরও অনেক নেতা কর্মী, বা তুমিও বেশ কয়েকবার জেলে গেছো, তুমিও হয়তো অনেক ঝামেলায় পড়তা। এখন এই যে সরকারটা যারা আসছে, তাদের মধ্যে কিন্তু তোমাদের মতন রাজনৈতিক অভিলাষ নাই। কেন নাই? কারণ ডক্টর ইউনূস পয়সার জন্য দৌড়ায় না,
ডক্টর ইউনূসের টাকা পয়সার অভাব নাই, বয়স হয়ে গেছে 80-84, ওনার মেয়েদেরকে দেশে ভবিষ্যতে রাজনীতি করবে যে খেলা, এই খেলাটা কিন্তু আমরা চিনি বাংলাদেশে। ওই যে বাপের কোটা, কোটার পরে তোমার ছেলে কোটা, এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে। অ্যাজ এ লিডার এই দেশে খুব লিডার গজায় না, গজায় কারা? নেতার ছেলেই ফোকাস পায়, মিডিয়া তারা কভার করে, আর আমরা যারা আছি আমজনতা তারা মারা খাই আর ভাই ভাই করতে করতে ব্যবসায়ী জেল জুলুম খাটি, হেরে গুলি করি, হেরে কোপাই। তোমরা মনে করলে ক্লিন একটা ইমেজে থাকো, কিন্তু আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের এই ধরনের বক্তব্যে মানুষের মধ্যে নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়। তোমরা এই দেশকে চালাই গেছো। তুমি তারেক রহমানে দেখো, তোমার যিনি বস, তিনি তো এত তাড়াহুড়া দেখাচ্ছেন না, টেকনিক্যালি কথা বলছেন, কিন্তু তুমি এই যে ডক্টর ইউনূসকে স্বৈর শাসক, আরো মহা স্বৈর শাসক, এটা স্পষ্ট বেয়াদবি ওনার সম্মানার্থে। উনি তোমাদের মতন দল কইরা রাষ্ট্রকে লুট করার জন্য আসে নাই, বিএনপি দেশে লুট করে নাই, করছে আওয়ামী লীগ লুট করছে, বিএনপি করছে, জামাত করছে, জাতীয় পার্টি করছে, যখন যেই দল ক্ষমতায় আসছে লুটিত করছে ভাই, কম করুক বেশি করুক। দেশকে কোথায় নিছো তোমরা? আজকে উনি বসছে রাষ্ট্র ক্ষমতা লোভে না, সংস্কার। আমি একজন আওয়ামী লীগের কর্মী হয়েও আমি সংস্কারকে পছন্দ করছি। কেন? কারণ আমরা যারা বাংলাদেশের বাহিরে থাকি অথবা বাংলাদেশেও আছি, রাজনৈতিক দলটাকে পছন্দ করি, কিন্তু 2 নম্বরই ধান্দাবাজি দলের পছন্দ করি না, সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করি না। যেই জায়গায় আমাদের দেশটা যাওয়া দরকার সেই জায়গায় যাচ্ছে না, ইনকাম সোর্স বাড়ছে না, জিনিসপত্রের ঊর্ধ্বমূল্য, তোমরা বাবা একের পর এক তোমরা তোমাদের বিলাসী আইয়াসী জীবন কাঁপাচ্ছ। এগুলো তো যে কোনো দলের কর্মী রাষ্ট্রকে পরিবর্তন চায়, আর এই পরিবর্তনটা তোমাদেরকে দেওয়া হবে না। তো তোমরা কিভাবে চলবা সেই জিনিসটাই ডক্টর ইউনূস এস্টাবলিশ করার জন্য বসছে। তিনি বলে দিচ্ছে না, তিনি তো বলছে যে আমি ক্ষমতায় থাকবো না, পরবর্তী সময় থাকার ইচ্ছা নাই, জাস্ট কিছু কাজ করা দরকার, আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ দরকার। তো সেই জায়গাটায় লোকটারে কাজ করতে দাও। এক গ্রুপ ধর্ণা দিয়ে যেতেছে, তোমরা রাজপথে নামতেছো, ওই বিকাশ গ্রুপ চিল্লাচ্ছে। আরে ভাই, একটা মানুষ কাজ করবে কেমনে? তোমাদেরকেও মানুষের চিনা আছে। ইশরাককে আমি বলি, তুমি নিউ লিডার, বিএনপির মধ্যে যে কয়েকজন ইয়াং লিড জেনারেশন করছে, আমি তোমাকে পছন্দ করি। তো এই বক্তব্যগুলো শুনবা, পাবলিক পালস বুঝবা। শুধু আশেপাশে থাকা আর ওই যে গ্রুপের মধ্যে ভাই ভাই রাজপথ সারি নাই, এই গ্রুপ আমাদের আওয়ামী লীগের সাথেও ছিল, এক একটারে বাত্তি দিয়ে খুঁজে পাওয়া যায় না। কোথায় ছিল তোমরা? সরকার ফলাইতে পারছো? ক্ষমতা ছিল, সাহস ছিল না? এখন একটা সুযোগ আসছে, ফাইন, মানুষের কাছে দলের ইমেজ পজিটিভ করো। মানুষ এত পাগল না এখন, যে জেনারেশন আছে জেনজি আমজনতা, তারা পাগল না। এই ধরনের বক্তব্য তোমার কাছ থেকে অন্তত আমি আশা করি নিচ্ছি, কারণ ইউ আর এ ব্লুটুথ বয়। আমি আওয়ামী লীগ করতে পারি, কিন্তু পার্থরে পছন্দ করি, তিনি খুবই ডিসেন্ট একটা ক্যারেক্টার। মানে পলিটিশিয়ান শুড বি লাইক দ্যাট। তোমার মধ্যে সেই স্পিরিট আছে, কিন্তু সস্তা কথাবার্তা বইলা সেটাকে নষ্ট করো না। একটি মেমোরিতে রেখে দেওয়ার জন্য কালচারাল অ্যাসেট তৈরি করতে হয়। সেই কালচারাল অ্যাসেট তৈরির কাজটা যেন অন্য কেউ না নেয়। আমি একটা এক্সাম্পল দিই। খোকা ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। এই যে লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান, এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা, যুগের পর যুগ ধরে বর্গিরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায়, সেটার কথা। বর্গিরা কারা ছিল জানেন? মারাঠারা। কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন? আমি নিশ্চিত জানেন না। আগে তো ইতিহাস লেখা হইতো না, মানুষ গানে কবিতায় সেসব লিখে যেত। এটাই কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া, এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে। এক বাঙালি কবি এই বর্গির হামলা নিয়ে লিখছিল, গঙ্গারাম, ধর্মে হিন্দু, সেটা কবিতা লিখছিল সেই সময়, ওই সময়ের ভাষায়। শোনাই তাইলে শুনলে হয়তো ভালো লাগবে না, আমারও শোনাইতে ভালো লাগবে না, কিন্তু আমাদের যুগ যুগ সঞ্চিত বেদনার উৎস কিভাবে গানে কবিতায় আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার। সবাই পালাই গেছে বর্গি আসার খবরে, তারপরে গঙ্গারাম লিখতেছে, এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গি গেরিল আইসার সাথে, মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা, সোনা রূপা লুটে নেও আর সব সারা, কারু হাত কাটে, কারু নাক কান, একই চোটে কারু বধে পড়ান, মোহিনী স্ত্রীলোক বান্ধি ধৈরা লইয়া যায়, অঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায়, একজনে ছাড়ে তারে আরেকজন ধরে, রমণের ভারে তাই শব্দ ফারে, আকাশ বাতাস কান্দে কান্দিছে পাষাণ, রাখো কৃষ্ট কালী আল্লাহ ভগবান। কি বুঝলেন? শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না, নারীদেরকে নিদারুণ অসম্মান করতো। এই ইতিহাস আপনাকে কেউ বলছে? বলেনি, বলবেও না। শুধু শুনবেন 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি, যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই। তাই আওয়ামী ফ্যাসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে। কিভাবে? প্রথমে গানে। আন্দোলনের সময় আমাদের বেশ কিছু র্যাপার উঠে আসছে, আওয়াজ উঠা গানটা শুনছেন না? আর অনেক গান দেখলাম। আজকে একটা এই যে পায়েল নামের এই ছেলেটা গান একটা শুনলাম, কি অসাধারণ গান, রিজা সাহেব, এটা শোনা। কবিতা লিখতে হবে, লুলাবাই লিখতে হবে, মানে ঘুম পাড়ানি গান লিখতে হবে, সরা লিখতে হবে, নাটক লিখতে হবে, ছবি আঁকতে হবে। আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি, দেবাশিস। তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায়, কি অক্লান্তভাবে ছেলেটা কাজ করে গেছে। আমাদের রেসপেক্ট। এই লড়াইকে ফিলোসফাইজ করতে হবে, মানে দার্শনিকীকরণ করতে হবে। এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে। এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরহাদ মজার, আছেন সলিমুল্লাহ খান, আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম, রকমনু, রিফাত হাসান, মুরাদুল ইসলাম, তুহিন খান, আরো অনেকে নিশ্চয়ই আছেন। আমি যাদের লেখা নিয়মিত পড়ি তাদের কথা বললাম। ওনাদের দায়িত্ব নিতে হবে। আমরা এই একটা জায়গায় দারুণ শক্তিশালী, আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলায় এবং ইংরেজিতে। আমাদের সাহিত্য লাগবে, এই জায়গায় আমরা দুর্বল। কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে সাহিত্যে, গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো।
আমার আগামী বইটা বেরিয়ে হলে দেখবেন এই কাজ আমি আধা করে রাখছি, বাকি কাজটা করে দিতে পারবো। আমাদের মিউজিয়াম লাগবে। আমার সাজেশন, ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা জুড়ে আওয়ামী ফ্যাসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে। ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে। আয়নাঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাবো। কমিক্স বানাইতে হবে, অ্যানিমেটেড সিরিজ বানাইতে হবে অসংখ্য, একটা ওয়েবসাইট বানাইতে হবে, সেখানে আওয়ামী আমলের নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডেটাবেজ রাখতে হবে। কিভাবে সে মারা গেল, কবে মারা গেল, দরকার হলে তার ভিডিও, ছবি, কে মারছে তার ছবি, সবকিছু রাখতে হবে। সকল ফ্যাসিস্টদের ছবি, কর্মকাণ্ড, পরিস্থিতি থাকবে। ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয়। দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে বণিক বার্তা একটা তালিকা তৈরি করছে, এই তালিকাটা আরো বিস্তৃত করতে হবে, এটাকে আরো রিফাইন করতে হবে। কেউ একজন প্রত্যেকের আমল নামা তৈরির কাজে হাত দেন। এখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্য আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস্ট দানবীয় রাষ্ট্রের কারিগর। কেউ না করলে আমি করবো, অসুবিধা নাই। আমাদের সিনেমা বানাইতে হবে, অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে, আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে। আমি যা বললাম তার মধ্যে আমি হয়তো নিজে ছবি আঁকতে পারবো না, গান গাইতে পারবো না, কিন্তু অনেক কিছু নিজে পারবো। যেমন সিনেমা বানানোর জন্য প্রযোজনা করতে পারবো, টাকা জোগাড় করে দিতে পারবো, স্ক্রিপ্ট লিখতে পারবো। কিন্তু আমার এই কাজগুলো আমাদেরকেই করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে। আর একটা জিনিস দোহাই লাগে, কেউ নিজের আখের গোছানোর কথা ভাবেন না। আর একটা জিনিস লাগবে, সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে, আল জাজিরার মতো। খালিদ মহিউদ্দিন এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। খালিদ মহিউদ্দিন যদি এই দায়িত্ব নেয় সে এটা পারবে করতে। দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো, কিন্তু আমাদের এটা লাগবে। আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে। কি সেটা? আসেন শুনি। এখানে প্রোটাগনিস্ট হবে ছাত্র আর ভিলেন হাসিনা। হাসিনা শক্তি না তার বাবার স্পিরিট থেকে, বাইরে থেকে শক্তি যোগায় ইন্ডিয়া আর মোদি। পশ্চিমা শক্তি সাপোর্ট করে ইন্ডিয়াকে। হাসিনার কাছে পৌঁছানোর আগে আসে ছাত্রলীগ, পুলিশ, সেই পুলিশ গুম করে, ক্রসফায়ার করে, তারপরে আসে ডিজিএফআই, আয়না ঘরে ঢুকায়। অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করে শক্তি সংহত করার প্রোটাগনিস্টের, সেটা করতে দেবে না পুলিশ। রিয়েল লাইফ চেহারা থাকবে ভিলেনগুলোর সবার, যেমন হাউন আঙ্কেল থাকবে, বিপ্লব থাকবে, মনিরুল থাকবে, প্রদীপ থাকবে, ওদের মতো চেহারা থাকবে। ছাত্রলীগের সাদ্দাম তাদ্দামের মতো চেহারা থাকবে। তারপরে ওই আমুটা আজিজ তাজিদের মতো চেহারা থাকবে, বেনজিরের চেহারা থাকবে। নির্বাচনে হারানোর চেষ্টা থাকবে, সেটা 900 ভোট করে হোক, দামি নির্বাচন করে হারা দেওয়া হবে। বেনজির থাকবে, ক্রসফায়ারে মারা গেলে খেলা শেষ। আদালত থাকবে, এবং আদালত কিভাবে রিমান্ড দেয়, কিভাবে ফরমাইশি রায় দেয়, দিয়া কিভাবে প্রোটাগনিস্টকে বিপদে ফেলে। গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ, পুলিশের সাথে যুদ্ধ। সরাসরি গুলি, ছাত্রলীগ পুলিশ একসাথে এসে হামলা করবে, হেলিকপ্টার দিয়ে গুলি করবে, স্নাইপার দিয়ে গুলি করবে, শহীদ হওয়া থাকবে। এইসবের পরে হাসিনার পরাজয়ের নানা অপশন থাকবে। একটা হাসিনার পলায়ন, একটা থাকবে হাসিনাকে গ্রেপ্তার, অথবা হাসিনাকে হত্যা করা নির্মমভাবে। আমি চাই বাংলাদেশি টিম এটা করুক। আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে, ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো, দেখাতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম। আমাকে জানান যদি কোনো টিম এটা করতে চান। ফান্ডিং আমি ম্যানেজ করবো, কিন্তু এই গেমস লাগবে। আওয়াজ দিবেন কে করতে চান। বাংলাদেশি টিম না এলে আমি কিন্তু পশ্চিমী বানাবো, এটা কিন্তু বানাবোই। সবশেষে আমাদের আরেক শহীদের গল্প, আমাদের আরেক হৃদয় রক্তক্ষরণের গল্প। একজন লিখছেন, একজন শহীদের শিক্ষক, কোচিংয়ের শিক্ষক, উনি লিখছেন, আমার কোচিং যখন শুরু করি তখন আমার 4 জন শিক্ষার্থী ছিল, জিদান, উৎসব, আদ্রিতা আর একটা মেয়ে। ওরা তখন এসএসসি পরীক্ষা দিবে। আস্তে আস্তে জিদান উৎসবের সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেল। একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসলো। তখন কিন্তু সন্ধ্যা, ছেলেটা জ্বলতেছিল, নুরানি চেহারা। আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর দেখতেও ছেলে হয়। ছেলেটা আর কেউ না, আমার ফারহান। আপনারা যাকে ফারহান নামে চিনেন, আমি তাকে ধলা বলে ডাকতাম, কেননা ও এত ফর্সা ছিল যে ওকে ধলা বলে ডাকতাম। আমাকে ফোন করে বলতো, ভাই আমি ফারহান বলছি, কিন্তু যতক্ষণ না ধলা বলতো আমি শুনতাম না। ফারহান কোরআনের হাফেজ, সুন্দর কোরআন তেলাওয়াত করতো। কিন্তু যেদিন আমার কোচিং আসলো সেদিন আমি বুঝলাম যে ও শুধু দেখতে সুন্দর বিষয়টা এমন না, ওর মেধা তার থেকেও প্রখর। কোনো জিনিস ওকে বুঝিয়ে দিলে সেটা 2 বার পড়া লাগতো না, অনেক দিন ধরে মনে রাখতে পারতো। আমার কানে এখনো বাজে, ও আমাকে বলতো, ভাই তুমি যেভাবে জিদানকে বানাইছো আমাকে অমন করে বানায় দাও। ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে পাশ করতো কিনা সন্দেহ ছিল। আমি ওকে একা একা পড়িয়ে ঠিক করেছি। এমন অনেক সময় হয়েছে রাত 3টায় আমাকে ফোন করে বলছে, ভাই পড়তে না মন চাচ্ছে না, একটু মোটিভেশন দাও। আমার সাথে যেদিন লাস্ট দেখা সেদিন 2 ভাই হাঁটতে হাঁটতে কত কথা, ভাই ইন্টারে ফাঁকি মারা যাবে না, এই করা যাবে না, কত কথা। কিছু হলেই আমাকে বলতো, ভাই কি করব, এটা করা ঠিক হবে কি? কোনো মেয়ে ওকে প্রপোজ করে ভয়েস দিল, সেটা আমাকে পাঠায় বলতো, বলো ভাই কি করব। আমার পাগলটা। তারপর এসএসসি পরীক্ষা দিল। কেমিস্ট্রি পরীক্ষার আগের একদিন ছুটি ছিল। ওর যেহেতু অনেক গ্যাপ ছিল, ও ভয়তে একদিন গ্যাপে একটা লাইনও পড়ে নাই। এবার আসছে আমার কাছে পরীক্ষার আগের দিন। ওই দিন আমি এবং ফারহান, জিদান এদের নিয়ে রাত 11টা পর্যন্ত কোচিংয়ে পড়াইছি। এই দেখেন সেদিন রাতের ছবি। যেদিন পরীক্ষা শেষ তার পরদিন সকালে উঠেই বান্দাগুলো আমার কোচিংয়ে হাজির। কারণ কি? তাদের টাকা দিতে হবে। ওই দিনের কথা তো আমি ভুলবই না। ওই দিন যা করছে এবং আমার পঞ্চপাণ্ডবগুলা, আল্লাহ এখনও হাসি পায়। তারপর যেদিন রেজাল্ট দিবে তার আগের দিন রাত 12টা পর্যন্ত আমাকে কোচিংয়ে আটকায় রাখছে। কারণ কি? তার ভয় লাগতেছে সে কি প্লাস পাবে নাকি। আমার কোচিংয়ে সেই বিকাল থেকে এসে বসে আছে। আমি অন্য ব্যাচের ক্লাস নিচ্ছি আর মাঝে মাঝে এদিকে এসে বলতেছে, ভাই প্লাস কি পাবো? ও ভাই কও না, তুমি যা কও তাই তো হয়। ওর প্রেশার দেখে আমি ওকে চায়ের দোকানে নিয়ে গেলাম, গিয়ে চা স্প্রাইট খাওয়াইলাম, আইসক্রিম খাওয়াইলাম এবং কিছু টাকা দিয়ে বললাম আরও খা। পরে অনেক রাতে সে আমাকে ছাড়লো। রেজাল্টের দিন সবাই আগে মা বাবাকে জানায়, আর ফারহান সবাই আমাকে ফোন করে জানিয়েছে। দুপুরে খুশির ঠেলায় আমাকে জড়ায় ধরে কী যে করলো আল্লাহ।
তারপর বিকালে ওর খালাকে নিয়ে আসলো মিষ্টি খাওয়ানোর জন্য, ওই যে পাঞ্জাবি পরা ছবিটা ওই দিনের। এরপর শুরু হলো আসল যন্ত্রণা। ভাই আমার গ্যাপ পূরণ করে দাও, আমি এসএসসিতে যা করছি ইন্টারে তা করবো না। নটরডামের পরীক্ষার জন্য কিছুটা প্রিপারেশন নিল, পরে আবার সেই রেসিডেন্সিয়ালে ভর্তি হলো। ফারহানের ইচ্ছা ছিল দেশের বাইরে চলে যাওয়া, কিন্তু আমি ওকে বলছিলাম যে অন্তত ইন্টার দিয়ে অ্যাডমিশন নিয়ে যেন বিদেশে যায়। ও আমার কথাই বললো, ঠিক আছে ভাই আমি অ্যাডমিশন দেবো বইটার জন্য, কিন্তু চান্স পাইলেও কিন্তু বিদেশে যাবো। আমি আমার এই পঞ্চপাণ্ডবকে বলছিলাম যে ওদের মধ্যে কেউ বইটা চান্স পেলে আমার R15 বাইক তার। ফারহান আমাকে চ্যালেঞ্জ করছিল যে ও চান্স পেয়ে দেখাবে। আপনারা যে পোস্টটা ভাইরাল হতে দেখছেন যে ওর বইয়ের টেবিলে ফান্ডামেন্টাল ফিজিক্স ছিল, ওইটা ওই কারণেই। ওর জিদ অনেক ছিল, যা বলতো তাই করবে। ইন্টারে ক্লাসের সময় মনোযোগ দিয়ে ক্লাস করতো। ওর হাসি, আল্লাহ এত সুন্দর হাসি, আসলেই ভোলার মতো না। দিনের মধ্যে বাসায় থাকতো কম, আমার কোচিংয়ে এবং জুয়েলের চায়ের দোকান থাকতো বেশি। আমার কাছে 2 মাস পর পর ওর বাবা বাসা চেঞ্জ করে বেলি রোডে নিয়ে যায়। সেই বেলি রোড থেকেও আমার কাছে পড়তে আসতো 2 থেকে 3 ঘন্টা জ্যাম ঠেলে। আমি বলতাম এত কষ্ট করে কেন আসিস? ও বলতো ভাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। হায় রে আমার ভাই, কী করে ভুলবো রে আমার ভাই। আমাকে বলতো ভাই বেলি রোডে তুমি একটা শাখা দাও, আমি ছেলে পেলে ম্যানেজ করে দেবো। তাও সে আমার কাছে পড়বেই, ওরা আমার স্টুডেন্ট না, ওরা আমার ভাই। তারপর ওর কষ্ট দেখে আমি বললাম সব বই শেষ কর, তারপর পরীক্ষার কিছুদিন আগে আসিস, আমি বায়োলজি ক্লিয়ার করে দেবো। শেষে 6 মাস মতো আমার কাছে পড়তে পারে নাই, কিন্তু সে আমাকে দেখতে মাঝে মাঝে আসতোই। আমি যেই দিন পোস্ট দিলাম যে যারা আন্দোলনে অংশ নেবে তাদের জন্য বায়োলজি সিকার্সের পক্ষ থেকে সব কোর্স ফ্রি, সেখানে ফারহান আমাকে লিখছে আগস্টে আসছি কিন্তু ভাই ফিস কিন্তু মাফ। যেদিন মারা গেল সেদিন আমাকে আমার আরেক শিক্ষার্থী ফোন করে বলতেছে ভাই ফারহান নামে কেউ কি তোমার কাছে পড়তো, ও নাকি মারা গেছে। আমি ঘুমাইছিলাম, আমি লাফতে উঠে পড়ছি। পরে জিদানকে ফোন দিলে জিদান আমাকে বলে আবিদ ভাই আপনার ধলা নাই। গুলি এসে একটা ফারহানের ঠিক কপালের মধ্যে আর 2টা বুকে লাগে। হাসপাতালে নিলে জানায় যে মারা গেছে। আমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না। যারা আমাকে চিনে তারা জানে যে আমি সারাক্ষণ হাসি, কিন্তু ও মারা গেলে আমার কান্না থামছিলই না। ওর লাশ যখন দেখি তখনও ওর মুখে হাসি ছিল, হাসতেছিল আমার ভাই। ফারহান ভাই আমার, এই বাংলাদেশের সকল শিক্ষার্থী সকল জনগণ সবাই ভুলে গেলেও তোর আবিদ ভাই তোকে ভুলবে না। তোর আবিদ ভাই সারা জীবন তোকে মনে রাখবে। তোর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটি রক্ষার্থে কাজ করবে। ওপারে ভালো থাকিস ভাই, আল্লাহ তোকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সকলে আমার ভাইকে মনে রেখেন, ভুলে যাইয়েন না, ওর জন্য দোয়া করেন। এমন হাজারো তাজা প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।